প্রধানমন্ত্রীর জন্য বিপজ্জনক সংকেত। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম দেখে যারা আনন্দে গামছা বেঁধে নাচছেন, তারা কি আসলে জানেন কোন আগুনের উপর দাঁড়িয়ে তারা উৎসব করছেন? এটি কি সত্যি কোনো সম্মান, নাকি এটি একটি পলিটিক্যাল ডেথ ওয়ারেন্ট? ইতিহাসের পাতা উল্টে দেখুন, এই টাইম ম্যাগাজিন যাদের মাথায় আশীর্বাদের হাত রেখেছে তাদের পরিণতি হয়েছে ধ্বংসাত্মক। শেখ হাসিনা থেকে সাদ্দাম হোসেন, গাদ্দাফি থেকে কেনেডি, টাইমের প্রচ্ছদে আসা মানেই যেন ক্ষমতার মসনদ থেকে পাতালে পতন। বললে বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর জায়গায়, কত বিপজ্জনক জায়গায় তারেক রহমানের জীবন, আপনাদের জীবন, আমাদের জীবন দাঁড়িয়ে আছে। তাহলে বুঝতে পারবেন। আপনারা এই পর্যায়ে এইটুকু বুঝেন যে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রের বিরোধী একটা জঙ্গি সংগঠন। এই যে মাঝে মধ্যে বোমা টোমা ফুটাটাই এরা ফুটায়। তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়েছে ভারতের জন্য, স্রেফ ভারতের জন্য। আমেরিকা ছিল না। কেননা নির্বাচনে ইউনূস সরকারের বিদায়ের পর জামাতের সরকার আসুক বাংলাদেশে, এটাই চেয়েছিল আমেরিকা। একটা ভদ্রলোকের চুক্তি হয়েছিল তারেক রহমানের বিএনপি দলের সঙ্গে ভারত সরকারের। চুক্তির মূল পয়েন্টগুলো ছিল কি? এক, বাংলাদেশের মাটিতে জামাত সহ অন্য মৌলবাদী ও সন্ত্রাসী শক্তিরা যাতে বৃদ্ধি না পায় সেটা নিশ্চিত করবে তারেক রহমানের সরকার। দুই, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এছাড়া তৃতীয়, চীনের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে এমন কোনো চুক্তি যেন না করা হয় যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেমন তিস্তা প্রকল্প সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ, পাকিস্তান এবং তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে অস্ত্র নির্মাণ কারখানা তৈরি করা। এসবগুলো ভারত সহজ চোখে দেখেনি। তাহলে আস্তে আস্তে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হতে চলবে, নচেত স্বাভাবিক হবে না। বললে বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর জায়গায়, কত বিপজ্জনক জায়গায় তারেক রহমানের জীবন, আপনাদের জীবন, আমাদের জীবন দাঁড়িয়ে আছে। তাহলে বুঝতে পারবেন। এখন বাংলাদেশকে কেন টার্গেট করা হলো সেটা বুঝতে কয়েকদিন আগে ভারতের আরেকজন সাংবাদিক আর একজন সেনাবাহিনীর কর্মকর্তা, রিটায়ার্ড একজন কর্মকর্তা, দুজন একটা কথা বলেছিল যে তারেক রহমান ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। এটা কিন্তু সত্যি কথা। তারেক রহমান ভারতের সাথে তার একটা মিটিং হয়েছে, একটা না একাধিক মিটিং হয়েছে তার, এবং সেখানে সে এই কথাগুলো বলে এসেছে যে হ্যাঁ আমরা তোমার কথা শুনবো। এখন আপনি বলবেন তারেক রহমান কি এই তাহলে খারাপ কাজ করেছে, এটা মানবেন না? তারেক রহমান খারাপ কাজ করে নাই। আপনি নিশ্চয়ই এটি অনুধাবন করতে পারবেন যে 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিব, এই ডাটা কালেক্ট করবে, পর্যায়ক্রমিকভাবে আমরা দিব, এবং প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। যেই মানুষগুলো পাচ্ছে এরা কিন্তু কোনো ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করে না। আমরা সবাই একটু এফোর্ড করতে বলে যে ব্র্যান্ডেড বিদেশি জিনিস ব্যবহার করি। এই মানুষগুলো কিন্তু যেসব জিনিস ব্যবহার করে সেগুলো কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে, এবং তারা যেই জিনিসগুলো ব্যবহার করে অধিকাংশই দেশীয় কলকারখানা, দেশেই উৎপাদিত হয়। কাজেই মাননীয় সংসদ সদস্য, এই টাকাটা যখন তার কাছে যাচ্ছে, সে যখন খরচ করছে, এই টাকাটা কিন্তু গ্রামীণ ইকোনমিতে ব্যবহৃত হচ্ছে। সে হয় মুরগি কিনছে, সে হয়তো থালা বাসন কিনছে, সে হয়তো গামছা কিনছে, যেই সবগুলো জিনিস, সে তার বাচ্চার যে কাপড় কিনছে, সে তার বাচ্চার জন্য যে বই কিনছে, সবগুলো জিনিস লোকালি প্রডিউস হচ্ছে। তার ফলে যেটা হবে, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে, এই যে 1,64,000 কোটি টাকার আপনি কথা বলেন, এটি সম্পূর্ণভাবে লোকাল ইন্ডাস্ট্রিগুলোতে যাবে, লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে এগুলো হেল্প করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি ভালো আছেন। দেখছিলাম শিরোনাম, এখন দেখবো বিস্তারিত। দর্শক, আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকের আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন আসল রহস্য। দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে, এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমি আর কথা বলবো না, চলুন শুরু করি বিস্তারিত। আসসালামু আলাইকুম। আপনারা একটা রক্তক্ষয়ী সংঘর্ষ, একজন রাক্ষসের মুখ থেকে এই দেশটাকে 1400 মানুষ জীবন দিয়ে বাঁচিয়ে দিয়ে গিয়েছে, সেখান থেকে আপনি কত বিপদে আছেন, আপনার তারেক রহমান কত বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে, আমার পুরো দেশের সার্বভৌমত্ব কতটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশের এই এয়ারফোর্সের ভেতরে তাদের এইটা ঢুকানোর পেছনে গেল 6 মাস ধরে তারা কাজ করছে। আপনারা এই ওর আর্টিকেলটা পড়লেই সব দেখতে পারবেন। সেখানে 6 মাসেরও বেশি সময় ধরে তারা কাজ করছে। আপনার জহুরুল ইসলাম যে এয়ারবেজ আছে চিটাগাংয়ে, সেখানে মসজিদের ইমামকে এই তেহরিকি তালিবান পাকিস্তানের একজন এজেন্টকে ঢোকানো হয়েছে। মসজিদের ইমাম সে। এখন বাংলাদেশকে কেন টার্গেট করা হলো সেটা বুঝতে কয়েকদিন আগে ভারতের আরেকজন সাংবাদিক
আর একজন সেনাবাহিনীর কর্মকর্তা, রিটায়ার্ড একজন কর্মকর্তা, দুইজন একটা কথা বলেছিল যে তারেক রহমান ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। এটা কিন্তু সত্যি কথা। তারেক রহমান ভারতের সাথে তার একটা মিটিং হয়েছে, একটা না একাধিক মিটিং হয়েছে তার, এবং সেখানে সে এই কথাগুলো বলে এসেছে যে হ্যাঁ আমরা তোমার কথা শুনবো। এখন আপনি বলবেন তারেক রহমান কি এই তাহলে খারাপ কাজ করেছে, এটা মানবেন না? তারেক রহমান খারাপ কাজ করে নাই। এর কারণ হলো গিয়া খালেদা জিয়া যখন 111 সরকারের সময় জেলে ছিল, শেখ হাসিনার আগে এই জেনারেল মাসুদ টাসুদ এরা আগে গিয়েছিল খালেদা জিয়ার কাছে যে ম্যাডাম আমরা আপনাকেই চাই ক্ষমতায় আনতে, আমাদের এই 111 সরকারের এই জিনিসগুলো আপনি ইমডিউনিটি দিবেন এবং আমাদের এই জিনিসগুলো মেনে নেবেন। খালেদা জিয়া তো একরকম মানুষ, যেসব দানাই পানায় বুঝে না। বলছে যে তোমার কাজ ক্যান্টনমেন্টে, তুমি এখানে রাজনীতি করতে আসছো কেন? এটা তোমার কাজ, যাও বেরো, একদম স্ট্রেট কার্ড বের করে। এগুলো আপনার এই যে প্রণব মুখার্জির বইতেও লেখা আছে। খালেদা জিয়া মানে নেয়, না মানাতে কী হয়েছে, 111 পুরো ক্রেডিট উপভোগ করেছে শেখ হাসিনা। সে ক্ষমতায় আসলো, ইন্ডিয়ার কথা শুনলো, শুনে তারপরে খালেদা জিয়া শুনে নাই। খালেদা জিয়া ওই দিন যেটা করতে পারতো, ওদের কথা শুনে ক্ষমতায় এসে তারপরে বিট্রে করতে পারতো। তারেক রহমান ঠিক ওইটাই করেছে আমার বিশ্বাস। তারেক রহমান তাদেরকে বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা এইভাবে, কী চেয়েছে ভারত চেয়েছে, মানে আমি কেন বলছি যে তারেক রহমান ঠিকটাই করেছে সেটারও প্রমাণ দিচ্ছি আপনারা। ওই সাংবাদিক এবং রিটায়ার্ড অফিসার দুইজনই একটা কথা বলেছিল, তারেক রহমান কয়েকটা জিনিস এই ভারতের কাছে কথা দিয়েছিল। এক, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে দিতে হবে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে হবে, তাকে আটক করা যাবে না। তারপরে 7 সিস্টারের যে বিচ্ছিন্নতাবাদীগুলো আছে এগুলো ভারতের সাথে মিলে একসাথে কাজ করতে হবে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, নির্মূল করার জন্য। এবার বলেন তারেক রহমান সেটা শুনেছে কিনা, শুনবে কিনা, মানে আমি কেমনে বলবো যে তারেক রহমান ভারতের কথা শুনে নাই, বিট্রে করে নাই? এই সাংবাদিক এবং এই রিটায়ার্ড অফিসারই বলেছে তারেক রহমান ভারতের কথা শুনছে না। এখন শুনছে না কেন, যে আসলেই এটার প্রমাণ কি, 111 মাসুদকে ধরা হয়েছে, মামুন খালেদকে ধরা হয়েছে, খালেদ মামুন, এই যে মামুন খালেদ আপনার ডিজিএফআই চিফ ছিল, যে ডিজিএফআই ডিরেক্টর আরেকটারে ধরা হয়েছে, 4-5 জনের ধরা হইলো না? আপনার কি মনে হয় ভারত কোনো দিন তারেক রহমানকে এটাতে সাপোর্ট দিচ্ছে বা তারেক রহমানের এটা মেনে নিচ্ছে? ভারত মেনে নিচ্ছে না, কিন্তু তারেক রহমান সেটা করেছে। আচ্ছা, আইপিএলের খেলা বাংলাদেশে নিষিদ্ধ করেছিল ইউনূস সরকার, তারেক রহমান সেটা বহাল রেখেছে। এটা আপনার মনে হয় ভারতের কোটি কোটি ডলার খরচ মানে অপচয় হয়েছে, এটার কারণে লস হয়েছে। তারপরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তো ছিল, ওইভাবে থাকতো, আইনে পরিণত করার দরকার আছে, তারেক রহমান সেটা করেছে। অনেক কিছুই আপনারা দেখছেন উপরে যে না মনে হচ্ছে ভারতের সাথে দিয়ে, ভারতের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে যেতেই হবে, তার সাথে কি আমরা ডিপ্লোমেসি ডিসকানেক্ট করেছি নাকি? তো তার চেয়ে হইতেই হবে, তার এখানে যাইতেই পারে কিন্তু ভেতরে ভেতরে যেটা করার তারেক রহমান কিন্তু সেটাই করছে। এই কারণেই আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। তারেক রহমানের এই যেই শেষ কৃত্যের যে অনুষ্ঠান, দাফন কাফন যা হবে, এই দাফন কাফনের সময় বিশাল আকারে রাষ্ট্রীয় শোক টোক দেওয়া হবে। তারেক রহমান এই জাতির বিশাল এক কিছু ছিল, সব কিছু বলা হবে। বিএনপির নেতারা কান্নাকাটি করে পায়জামা ভিজায় ফেলবে, সব হবে। কিন্তু বিএনপির যে দ্বিতীয় সারির যেই নেতারা বিএনপির হাল ধরবে, ক্ষমতায় আসবে, সেই ব্যক্তিরা হচ্ছে গিয়ে তারেক রহমান যা করছিলেন তার ঠিক উল্টাটা করবে, যেটা বলবে সেটাই করবেন। এই পরিকল্পনা নিয়ে তারপরে তারা আগাচ্ছিলেন সেনাবাহিনীর ভেতরে একটা কু করার জন্য। এবার বুঝতে পারছেন আপনারা পুরো ঘটনার সব যদি নাকি একসাথে মিলানোর পরে দেখতে পারবেন যে তেহরিকি তালিবান পাকিস্তানের টিটিপির সাথে ভারতের যেই যোগসাজেশ, সেইটা দিয়ে তারা পাকিস্তানের সাথে ওই দিকে ফাইট করছে, আর এই দিকেও ভারতের বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে এই করার জন্য এই তেহরিকি তালিবান পাকিস্তান নাম দিয়ে তারপরে করা হয়েছে। এখন এর পরপর পুলিশ হেডকোয়ার্টার একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিটার ভেতরে আমি জানি না যে এটার কৌশল নাকি এটা বিষয়টা এরকমই। পুলিশ হেডকোয়ার্টার বলেছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত গোপন ও জরুরি গোপনীয়। এটা দিয়েছে 23 এপ্রিল। ওই যে তারিখ মনে আছে, যেই 23 এপ্রিল চন্দন নন্দী আপনার
করলো, নিউজ করলো, সেই 23 তারিখে পুলিশ হেডকোয়ার্টার এটা দিল। ওর পরের দিনই আবার জুলকারনাইন স্বামী ভাইও এটা নিয়ে করলো, ওই দিনই আবার নবনীতা চৌধুরীও নিউজ করলো। সবগুলোর একসাথে মিলান, তাহলে বুঝতে পারবেন যে খেলাটা কোথায়। এখন পুলিশের বিষয়টা আমি এখনও স্পষ্ট না। পুলিশ যেটা বলেছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন, এই নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনটা কি ইসলামী কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন নাকি কোনটা, এটাই না। এখন যদি পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার জন্য এটা একটা কৌশল হয়ে থাকে তাহলে ভালো। বাট আমি সরকারের সব পর্যায়কে একটা জিনিস বলবো, সিটিটিসির যিনি আছেন প্রধান, এই মাল কিন্তু রয়ের মাল। অতএব তার এখানে আবার তার আলোচনাও কয়দিন ধরে হচ্ছে, সে তার বক্তব্যের প্রেক্ষিতে বা তার তথ্যের প্রেক্ষিতে যদি এই জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠনের হামলার নাশকতার এই আওয়ামী লীগের মতো যদি ছক সাজানোর কথা বলে থাকেন, তাহলে কিন্তু বিপদে বিএনপি আরেকবার পড়বেন। তা আপনারা আব্দুর রহমান, বাংলা ভাই, এই খালেদা জিয়া তাদেরকে বিচার করেছে, এই খালেদা জিয়ার সব জঙ্গিদেরকে ধরেছে, অথচ সেই জঙ্গির সব আপনার কনসিকুয়েন্স পোহাইতে হয়েছে কাদেরকে? এই তারেক রহমান আর খালেদা জিয়াকে। বিএনপি এখন পর্যন্ত আমেরিকায় নিষিদ্ধ আপনার জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। তো আপনাদের যদি নাকি এখন এই মুহূর্তে যদি এই জঙ্গিদের নাম দিয়ে যদি আপনারা অভিযান পরিচালনাও করেন, না করে যদি সেইটারে নির্মূলও করেন, এটা যদি অ্যাকনলেজ করেন যে হ্যাঁ আমরা এটা মেনে নিলাম এই দেশে জঙ্গি আছে এবং আমরা জঙ্গি মারছি, এটাও কিন্তু আপনাদের বুমেরাং হবে। মানুষ জানবে, পৃথিবীর অন্য দেশগুলো, বিদেশিরা জানবে যে বাংলাদেশে এই যে এতদিন ভালো ছিল, এখন তারেক রহমান আসার পরে এই যে জঙ্গি আবার বেড়ে গিয়েছে। সো আপনাকে সরাসরি স্বীকার করতে হবে তারেক রহমান যে আপনার শত্রু কারা। এই টিটিপির নামে এই দেশে আপনাকে হত্যা করার জন্য, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এই করেছে, এটা পৃথিবীকে জানাইতে হবে। যদি আপনি আবারও সেই জঙ্গি খেলা, শেখ আব্দুর রহমান ইসলামের কেউ না, বাংলা ভাই ইসলামের কেউ না, কিন্তু তাদেরকে ইসলামী জঙ্গি সংগঠন হিসাবে আপনি করেছেন। আপনার তখনই কন্ডেম করা উচিত ছিল যে না, এরা মুসলমান, এটা করে না, ইসলাম কোরআন হাদিস এটা বলে নাই কখনোই, এদেরকে আমরা মুসলমান ইসলামী সংগঠন মনে করি না। আজকে তেহরিকে তালেবান পাকিস্তানের আপনি ইসলামী সংগঠন মনে করবেন? যারা প্রতিদিন পাকিস্তানে এইখানে ওইখানে বোমাবাজি করে, পাকিস্তানের সাথে যারা মারামারি করে, যারা পাকিস্তান আফগানিস্তান দুইটা দেশের ভেতরে এরকম যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, তাদেরকে আপনি মুসলমান মনে করবেন? এরা মুসলমান না। আমাদের দেশে যারা এই তাহরিকে তালেবান পাকিস্তানের নামে যারা করছে, এরাও মুসলমান হইতে পারে না। এটা আপনাকে সরাসরি বলতে হবে যে যুদ্ধ যদি করেন, সেই 10 ট্রাক অস্ত্র মামলার দিন যারা কিনা যেই পুলিশের সার্জেন্ট হোক, টিআই হোক আর যেই হোক, এই অস্ত্র যারা ধরেছিল, সেই অস্ত্র তাদেরকে নাই করে দেওয়া উচিত ছিল। নামার পরে আপনি ঘুমটা দেওয়া লাভ নাই, তাদেরকে নাই করে দেওয়া উচিত ছিল। আপনি ধরার পরে সারা পৃথিবী জেনেছে যে 10 টাকা অস্ত্র মামলা উলফার কাছে যাচ্ছে, মানুষ জানে কোথায় যাচ্ছে, কি হয়েছে, কি হচ্ছে। আজকে আপনি যদি নাকি আসলেই ভারতের সাথে খেলতে চান তারেক রহমান, আপনাকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে এই দেশের প্রতিটা মানুষ আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমি ইলিয়াস হুসাইন বললাম, আমি নির্বাচনে আপনার বিরোধিতা করেছি, সামনের বার নির্বাচন হইলে সামনের বারও হয়তো আপনার বিরোধিতা করব। বাট যদি দেখি আপনি ভারতের কারণে কোনো সিকিউরিটি ইস্যুর মধ্যে আছেন, নিরাপত্তা ঝুঁকিতে আছেন, আপনার কোনো সহায়তা লাগবে, আপনার জন্য জীবন দিতে হবে, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি সবার আগে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আপনি বাংলাদেশের, আমরা একটা জেনারেশন তৈরি করেছি, যে জেনারেশনের 18 কোটি মানুষ খালি আওয়ামী লীগের এগুলো বাদে আর হিন্দুদের ভেতরেও একটা বিশাল অংশ এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। সো আপনাকে ঘোষণা দিতে হবে যুদ্ধটা কি বেঁধেছে, কাদের সাথে যুদ্ধ, এটা আপনাদের বলতে হবে। না হইলে এই যে স্বামী ভাইয়ের মতো এরকম কিছু লোকজন, চন্দন নন্দীর মতো এদের এরকম কিছু লোকজন কি করবে, একটা ঘটনাকে অন্যদিকে, পুরো ঘটনাটা হইল গিয়া পাকিস্তান আমাদেরকে বাঁচাইলো, পাকিস্তান তাদের গোয়েন্দা সংস্থা আমার দেশের সেনাবাহিনীর বালবাহিনীর এরা খবর পায় না, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আমাদেরকে জানাইলো, তারেক রহমানের জীবন বাঁচাইলো, সরকার পতন ঠেকাইলো। অথচ আমরা এখন বলছি কি বিমান চলাচল নিষিদ্ধ করতে হবে পাকিস্তানের সাথে। পাকিস্তানকে বাংলাদেশের সব ধরনের সিকিউরিটি, তারেক রহমানের সিকিউরিটি পর্যন্ত পাকিস্তান থেকে নেওয়া উচিত, চীন থেকে নেওয়া উচিত, আমেরিকা থেকে, টার্কি থেকে, যারে দরকার হয়। ভারতকে আপনার মোকাবেলা করার জন্য যেটা দরকার হয় আপনি সেটা করতে হবে। আমার কোনো সমস্যা নেই,
আমেরিকার সাথেও কোনো সমস্যা নেই, চীনের সাথে নেই, পাকিস্তানের সাথে নেই, টার্কির সাথে, কারোর সাথে নেই। আমার সমস্যা ভারতের সাথে, এইটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি সরাসরি এইভাবে না বলেন, এই গোজামিল দিয়া এইভাবে পুলিশের কিছু জাউরাগুলো তো আছে এখনও, সেনাবাহিনীর এই যে ওয়াকার বাহিনী আছে, এই ওয়াকার বাহিনী দিয়া তারপরে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করবে। পৃথিবীর কাছে আপনি যেটাই জানেন আর না জানেন, কিন্তু এই যে লেখালেখি, এই যে চন্দন নন্দীর যেই লেখা, তারপরে মিডিয়াতে যা আসবে, এই যে পুলিশের যে হেডকোয়ার্টার থেকে যেটা দেওয়া হলো, এটা কি প্রতিটা দূতাবাসে যায় নাই? প্রতিটা দূতাবাসে এটার খবর পায় নাই? কি জানলো, মেসেজটা কি গেল তাদের কাছে যে বাংলাদেশে আবারও জঙ্গি মাথা চারা দিচ্ছে? এই বাংলাদেশে গেল 2 বছরে কোনো দিন তো জঙ্গি হামলা হইল না। হাসিনা না থাকলে নাকি এই দেশে জঙ্গি দিয়ে ভরে যাবে, কই জঙ্গির কোনো কিছু তো আমরা দেখলাম না, এখনও তো জঙ্গি নাই। এত মানুষ মারলেন, সেই মানুষগুলোরে যে খামাখা ফাও মারলেন, মানুষগুলো তো নিষ্পাপ, নির্দোষ মানুষগুলোকে জঙ্গি বানায় তারপরে ই করা হইলো। অতএব বিএনপির কাছে অনুরোধ থাকবে, আল্লাহর ওয়াস্তে এই জঙ্গি খেলা বন্ধ করেন। ভারতের সাথে যে যুদ্ধ করছেন এটা সরাসরি প্রকাশ করেন, সরাসরি প্রকাশ করে তারেক রহমান, আপনি দরকারে আপনার যেই সিকিউরিটি দরকার, খালি এয়ার ডিফেন্সটা আপনি ঠিক করেন, এই দেশের মানুষ আপনাকে নিরাপত্তা দিবে। যদি খালি এটা আপনি প্রকাশ করতে পারেন যে ভারতের সাথে আপনি খেলছেন, মানুষ আমি ইলিয়াস বললাম, আমি প্রথম বিমানের টিকিট কাটবো যেদিন বুঝবো যে বিএনপি ভারতের সাথে লেগেছে। আল্লাহর কসম করে বললাম, আমি প্রথম ব্যক্তি হব বিদেশ থেকে প্লেনের টিকিট কেটে বাংলাদেশে ঢুকবো ইনশাল্লাহ। যাই হোক, সবশেষ যারা এই যে গুপ্ত সুপ্ত টুপ্ত এইসব নিয়ে গ্যাঞ্জাম করছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, দেশের অবস্থা কিন্তু ভয়ঙ্কর। আপনি এগুলি যদি বাদও দেন, দেশও যদি চালাইতে চান, এই যে তেলের যেই সংকট দেখায় দিয়ে গেল, এটার কারণে কি 1-2টা জিনিস হবে? আপনার ফসল নষ্ট হয়েছে, পাট নষ্ট হয়েছে, ধান নষ্ট হয়েছে, ঝড়ে সারা দেশে কালবৈশাখী ঝড় চলছে, এটাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামনে খাদ্য সংকট দেখা দিবে। তেল আপনারা কতদিন এই বেশি দামে কিনতে হয় তার কোনো ঠিক নেই। সামনে আপনি কার কাছ থেকে কে আপনারা তেল দিবে, কার কাছ থেকে নিতে পারবেন, কোন দিক থেকে কী করবেন, আপনার সেগুলির কোনটা কি ঠিক করা হয়েছে জানি না। ভয়ঙ্কর অবস্থা। আপনি বিরোধী দলের সাথে সুপ্ত গুপ্ত কারে নিয়ে একটা পোস্ট করছে, সেটা নিয়ে, আরে ভাই পোস্ট এগুলি আওয়ামী লীগের সারাদিন কাজ, এদের এগুলো নিয়ে এখন গ্যাঞ্জাম বাঁধানো। মনে করেন শিবিরের কেউ একজন করছে, কি হয়েছে রে ভাই? জাইমা রহমানরে নিয়ে মনে করেন বললো, আপনারা এখন জাইমা রহমানরে নিয়ে বলার পরে এত আপনার কষ্ট লেগে গেছে। এই জাইমা রহমানরে একজন মন্ত্রী, সিটিং একজন মন্ত্রী, এই যে মুরাদ কি বলেছিল, এই মন্ত্রী বলেছে জাইমা রহমানের ব্যাপারে যা মনে চায় তাই খারাপ ভাষা করে। ওই তখন মন্ত্রীর বাসায় গিয়ে তো হামলা করতে পারেন নাই? তখন তো আপনাদের এত দেশপ্রেমিক জাইমা প্রেমিক লোকগুলির আমরা রাস্তায় দেখলাম না। তারেক রহমানকে এত ভালোবাসেন, তারেক রহমানের মারে এইভাবে 2টা বছর জেলখানায় রেখে মেরে ফেললো, ট্রাক দিয়ে আটকায় রাখলো। এত ভালোবাসা, এত শক্তি কই ছিল সেদিন আপনাদের? একটু দেখাইতেন, তাহলে তো খালেদা জিয়ার জেলখানায় গিয়ে মরতে হয়। খালেদা জিয়া কি মারা গিয়েছে নাকি? তারা হত্যা করা হয়েছে। অতএব একটু ধৈর্য ধরেন। বিরোধী দল একটা কাজ করছে, ওকে, বিরোধী দল যতটুকু সহনশীলতা দেখাচ্ছে এটি রেসপেক্ট করেন। তারা তো আপনার সরকার পতন করতে যাইতে চায়নি। তারা সংসদে দাঁড়ায় তারপর বলছে যে এই জ্বালানির সংকট এটা এই সরকারের সংকট, এটা বৈশ্বিক সংকট। আর কি বলবে একটা সরকারকে, একটা বিরোধী দলের চেয়ে বেশি আর কি বলবে? ধৈর্য ধরেন, খুব সাবধানে প্রতিটা স্টেপ ফেলতে হবে।